এই মেয়েটার একটা দুইটা নয়, মোট 5টা স্বামী। সপ্তাহের এক এক দিন সে এক একজনের সাথে রাত কাটায়। আর জানলে অবাক হবেন, সেই 5জন সম্পর্কে একে অপরের আপন ভাই। কি বিষয়টা গোজামিল লাগছে, তাই তো? আজকের গল্পটা কিছুটা ধাঁধার মতো। ভাবুন তো, শুধু কি শারীরিক চাহিদা মেটাতে এরকম উদ্ভট রীতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? চলুন আজকের গল্পের মাধ্যমে এই রহস্যের জট খুলে ফেলি। গল্পের শুরুতে আমরা যোগী নামের একটা ছেলেকে দেখি। 5 ভাইয়ের মধ্যে সে সবচেয়ে বড়। সে নিজের মনকে শান্ত রাখতে ঘরের বাইরে চুপচাপ বসেছিল, আর পাশের বারান্দাতেই তার নিজের স্ত্রী তার অন্য ভাইয়ের সাথে ঘনিষ্ঠ সময় পার করছে। হ্যাঁ, মেয়েটার নাম ভূমি। পরিবারের 5 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের একমাত্র স্ত্রী হলো এই ভূমি। এদিকে দেখা যায় আজকে সে যার সাথে আছে তার নাম হলো বালি। এমনকি ভূমি একা নয়, এই পরিবারে তার একটা ছেলেও আছে, তার নাম আইশু। এরপর সকালে ভূমিকে দেখা যায় মাঠে শুয়ে একা একা কিছু ভাবছে। তখন সিনেমায় হঠাৎ ফ্ল্যাশব্যাক, পুরোনো দিনের কিছু দৃশ্য ভেসে উঠে। আমরা দেখি ভূমি কাঁদছে, চারপাশে নীরবতা, রক্তে ভেজা মাটিতে তার বাবার নিথর দেহ পড়ে আছে। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে আবার গল্প ফিরে আসে বর্তমান সময়ে। বাড়ি ফেরার পথে এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয় ভূমির। প্রতিবেশী মজা করে বলে, শুনেছি 4 ভাইয়ের সাথে নাকি আবার ঝগড়া হয়েছে। কিন্তু ভূমি বিরক্ত না হয়ে শান্ত গলায় উত্তর দেয়, আমি তো ভাগ্যবান, 4 জনের ভালোবাসা পাই। খুব শীঘ্রই আরেকজন আসবে শহর থেকে, তারপর তো 5 জনের ভালোবাসা পাবো। বাহ ভাই, এমন মোটিভেশনই দরকার আছে। হ্যাঁ, আমরা গল্পে দেখি গল্পে কি হয় সামনে। এদিকে যোগী আর তার বাকি 3 ভাই মিলে বাড়ি সাজাচ্ছিল, কারণ ছোট ভাই জিনু শহর থেকে ফিরবে। নিয়ম অনুযায়ী সেই দিনই তারও ভূমির সাথে বিয়ে হবে। ভূমির বিয়ের জন্যই তারা তৈরি হচ্ছিল। জিনু বাড়িতে ফিরলে সবার খোঁজ খবর নেয়, বলে সবাই কেমন আছো, বৌদি কেমন আছেন। কিন্তু আরেক ভাই নান্দু মজা করে বলে, বৌদি বলার দিন শেষ, এবার তো সে তোমারও স্ত্রী হতে যাচ্ছে। বাহ, এমন ভাই থাকলে বন্ধুর কি দরকার। এটা শুনে জিনু খুবই অস্বস্তি বোধ করে, বলে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু তাদের বড় ভাই যোগী পিছনে দাঁড়িয়ে শুনে ফেলে, রাগে গর্জে ওঠে এবং বলে, এটা আমাদের বংশের রীতি, এখানে কারো না বলার জায়গা নেই। এই পরিবারের নিয়মটা একটু অদ্ভুত, তাই না? সবাই 4 ভাই মিলে এক মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। এখন ছোট ভাই জিনুকেও নাকি সেই নিয়মই মানতে হবে। কিন্তু জিনু সাফ জানিয়ে দেয়, আমি কোনোভাবেই এই মেয়েকে বিয়ে করতে পারবো না। জিনুর কথায় ঘরটা থমকে যায়। তখন ভূমি শান্ত গলায় বলে, আপনার যদি আমাকে বিয়ে করতে ইচ্ছে না হয়, সেটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। তারপর সে সেখান থেকে চলে আসে। সবার চলে যাওয়ার পর জিনুর খুব খারাপ লাগে। সে ভূমির কাছে ক্ষমা চায়। ভূমি তখন হেঁটে যেতে যেতে জিনুর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি ছুড়ে দেয়, যেন কিছু না বলেই অনেক কিছু বলা। এরপর সন্ধ্যায় সবাই একসাথে খেতে বসে। হঠাৎ যোগী চিৎকার করে ওঠে, সব শেষ হয়ে গেল রে, অমঙ্গল হয়ে গেছে। সবাই দৌড়ে যায় ঠাকুর ঘরে। গিয়ে দেখে তাদের দেবতার মূর্তিতে ফাটল ধরেছে। একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সবাই ধরে নেয় জিনু বিয়েতে রাজি হয়নি বলে এই অমঙ্গল হয়েছে। যোগী রাগে ফেটে পড়ে, দেখলে তুমি ভূমিকে বিয়ে করনি বলেই ভগবান রেগে গেছেন। কত বড় মাথা নিয়ে যে এরকম কথা বলতে পারে বুঝুন একবার। আমি তো এখানে এটা বুঝতে পারছি না, কেমন ধরনের লাল পানি খেয়ে একজন রাইটার এমন একটা সিনেমার গল্প লিখতে পারে, তাই না? তো চলুন আমরা সামনে আরো দেখতে থাকি। বাই দ্য ওয়ে, আমাকে দোষ দিবেন না, আপনারা এইসব সিনেমা দেখেন দেখেই এই ধরনের আজগুবি সিনেমার কাজ ধরছিলাম, আর ভবিষ্যতে মনে হয় না কখনো ধরবো। ওদিকে জিনু তাতে আরো চটে যায়, যা হবার হোক, আমি কালকেই শহরে চলে যাব, তবু এই বিয়ে করব না। রাগে একা চলে গিয়ে বারবার কারো ফোন নম্বরে সে কল করে, কিন্তু কেউ ধরে না। বিরক্ত হয়ে এক কোণে বসে থাকে। ঠিক তখন ভূমি আসে, হাতে একটা প্লেট নিয়ে, খেয়ে নাও বলে ওর দিকে এগিয়ে দেয়। জিনু প্রথমে কিছু না বললেও পরে ঠিকই খেয়ে নেয়। আর এখানে ভূমি জিনুর সাথে বলা যায় একরকম ভাব জমানোর চেষ্টা করে। তখন জিনু মুখ খুলে বলে, আপনার খারাপ লাগে না 4 জনের সাথে ঘর করতে? ভূমি খুব শান্ত গলায় উত্তর দেয়, আমি তো গ্রামেরই মেয়ে, শহরের মেয়েদের মতো এত ভাবি না। 2 বেলা খেতে পাই, মাথা গোজার ঠাই পাই, আর তোমার ভাইদের মধ্যে কোনো ঝগড়া হয় না, আমি সবাইকে খুশি রাখি, এতেই যথেষ্ট। জিনুর চোখ মুখে বদল দেখা যায়, মনে হয় ও আস্তে আস্তে নরম হয়ে পড়েছে। আর সত্যি তো, এমন একটা ভাবি থাকলে কেউ না বদলে পারবে। হ্যাঁ ভাই। ভূমি তখন হালকা হাসি নিয়ে বলে, দেখো আমার কপালটাই খারাপ, তোমার সাথে তো বিয়েটা হলো না। আহা। এই কথা বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। আর ঝিনু চুপচাপ বসে থেকে ওর চলে যাওয়ার পথের দিকেই তাকিয়ে থাকে। ঝিনুর সঙ্গে সেই কথোপকথনের পর ভূমি একা ফিরে আসে, কিন্তু মাথা গরম হয়ে আছে। রাগে সেই আমের প্লেটটা সে ছুঁড়ে ফেলে দেয়। তখন থেকেই ঝিনু যেই শহরের মেয়েটাকে ভালোবাসে তাকে নিয়ে একের পর এক গালাগাল করতে শুরু করে। ঠিক সেই সময় তার ছেলে আইশু সেখানে চলে আসে। ছোট্ট ছেলে বলল, মা আমি আম খাবো। ভূমি প্রথমে চমকে ওঠে, তারপর ওর মুখ থেকে আমের টুকরোটা কাটতে গিয়ে বলে, এটা তোমার জন্য নয়। রাত নামে, সবাই যার যার ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ঝিনুর পেটে ব্যথা শুরু হয়। বুঝলেন কি কারণে তার পেটে ব্যথা শুরু হলো? হ্যাঁ, সেই আমের কারণেই, যেটা ও খাইয়েছিল। সে কাতরাতে কাতরাতে চিৎকার করে ওঠে। তার আত্মনাদে সবাই ঘুম থেকে উঠে পড়ে। ভূমি এক মুহূর্ত দেরি না করে বলে, দ্রুত শহরে গিয়ে ডাক্তার নিয়ে আসো। তখন 2 ভাই ছুটে যায় ডাক্তার আনার জন্য। আর সারা রাত ভূমি জিনুর পাশে বসে থাকে, তার সেবা করে, যত্ন করে, ব্যথা কমানোর চেষ্টা করে। একসময় জিনুর ব্যথা শান্ত হয়। আর হ্যাঁ ভাই, সব তো জানলেনই আপনি। পরের দিন সকালে বালি আসে, হাসি মুখে জিনুর দিকে তাকিয়ে বলে, কাল রাতে কোনো ডাক্তার পাইনি, কিন্তু ভাগ্যিস ভূমি ছিল, ও তোকে সারা রাত যত্ন করেছে। এমন স্ত্রী কজনের কপালে
জোটে। যাই হোক ভাই, এমন স্ত্রী যার কপালেই জুটুক, এমন ভাই যেন কারো কপালে না জুটে। ভূমির এই নিরন্তর সেবা দেখে ঝিনুর চোখে মুখে পরিবর্তন আসে। হ্যাঁ ভাই, একটা কামুক ছেলের আর কি দরকার, এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু এর মধ্যেই ভূমিকে দেখা যায় সেই পুরনো মাঠে গিয়ে মাটিতে শুয়ে হু হু করে কাঁদছে, আকাশের দিকে তাকিয়ে ডাকছে, বাবা কেন তুমি আমাকে এমন একটা জায়গায় ফেলে গেলে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভূমি আর তার বাবা তখন গ্রামের রাস্তা ধরে পালিয়ে যাচ্ছে। বাবা খুব তাড়া দিচ্ছে, চল তাড়াতাড়ি হাঁট। ভূমি হাঁটতে গিয়ে পায়ের কাচের টুকরো বিঁধে যায়, চিৎকার করে ওঠে। বাবা সঙ্গে সঙ্গে ওর মুখ চেপে ধরে ফিস করে বলে, চুপ, চিৎকার করিস না, তোর চাচা কাছেই আছে, আয় ওদিকে জঙ্গলের ভেতরে কিছুক্ষণ গা ঢাকা দিয়ে থাকি। দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। ভূমির রুমে ঢুকে দেখে ঝিনু বিছানায় শুয়ে আছে আর তার পাশে বালি দাঁড়িয়ে। বালি বলে, দাঁড়াও তোমার জন্য খাবার নিয়ে আসি। খাওয়া শেষ হলে ভূমি বালির সাথে কিছুটা ঘনিষ্ঠ হয়। সেখানে ঝিনু শুয়েছিল, সেখানেই তারা এ ধরনের কাণ্ড করে। সে দেখে ঝিনু তখনও জেগে আছে, কিন্তু তবুও সে নিজের কার্যক্রম চালিয়ে যায়, যে বিষয়টা ঝিনুকে অনেক প্রভাবিত করে। আসলে যেটা ঘটছিল সেটা ছিল একদমই ভূমির পরিকল্পনা। সে জানিয়ে দিতে চাইছিল যে সে কতটা আত্মবিশ্বাসী আর সে কতটা অভিজ্ঞ। এর পরের দৃশ্যে দেখা যায় ঝিনু শহরে চলে যাবে। এই খবর শুনে ভূমি তার জন্য নিজ হাতে আচার বানাচ্ছিল। কিছুক্ষণ পর সে ঝিনুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি কি কোনো ভুল করেছি? ঝিনু হালকা হাসি দিয়ে বলে, বৌদি, আপনি যেভাবে আমাকে সেবা করছেন তা শহরের 5 তারকা হোটেলেও কেউ দিতে পারবে না। ভূমি মুচকি হেসে বলে, ও তাই নাকি? শুনেছি শহরের হোটেলে এরকম সেবা নিতে পয়সা দিতে হয়, আর আমি তো তোমাকে বিনা পয়সায় যত্ন করেছি, এবার তুমি আমাকে কে দেবে? ঝিনু একটু থেমে গিয়ে বলে, তুমি কি চাও আমি সেটাই দিতে রাজি। এর পরের দৃশ্যে দেখা যায় ভূমি ঝিনুকে সঙ্গে নিয়ে একটা পুরনো বাগানের দিকে যাচ্ছে। বাগানটা দেখে ঝিনু বলে, এটা তো চৌধুরীদের বাগান। ভূমি হেসে বলে, হ্যাঁ, এটা তোমার ছোটবেলার প্রিয় জায়গা ছিল, ঘরের চেয়ে বেশি তুমি এখানেই থাকতে। ঝিনু জাম গাছের দিকে তাকিয়ে বলে, এই গাছটার নিচে কতই স্মৃতি, আমার বন্ধুদের সঙ্গে জাম কুড়িয়ে ছোড়াছুড়ি করতাম। এই কথা শুনেই ভূমি এক টুকরো জাম কুড়িয়ে ঝিনুর দিকে ছুঁড়ে মারে। ঝিনু একদম ছোটবেলার মতোই হেসে ওঠে, মানে কি বলবো, এখানে দুজনের মধ্যে দূরত্ব আর থাকে না, খুব কাছাকাছি চলে আসে তারা। ঠিক সেই মুহূর্তে একদল লোকের আওয়াজ ভেসে আসে, কেউ একজনকে ধাওয়া করছে। ভূমি আর ঝিনু চমকে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সেখান থেকে তারা দেখে এক লোককে বেশ কয়েকজন মিলে বেধর মারছে। ঝিনু ফিসফিস করে জিজ্ঞাসা করে, ওরা কারা? ভূমি গম্ভীর গলায় বলে, ওরা চৌধুরীদের লোক, ওদের মধ্যেই পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল, যাকে মারছে ওদেরই ছোট ভাই। সামান্য জমির লোভে নিজের ভাইকেও রেহাই দিচ্ছে না। এরপর পরিস্থিতিতে হঠাৎ করে ঝিনুর ফোন বেজে ওঠে। চৌধুরীদের লোকেরা তাকিয়ে দেখে ঝোপের আড়ালে কেউ আছে, তাদেরকে দেখে ফেলেছে। ভূমি আর ঝিনু যেহেতু সবকিছু দেখে ফেলেছে, তাই তারাও এবার টার্গেট হয়ে যায়। একদল লোক তাদের ধাওয়া করে আর অবশেষে ধরে ফেলে। এরপর শুরু হয় মারধর। ঝিনুকে বাঁচাতে ভূমি ঝাঁপিয়ে পড়ে যেন তার গায়ে না আঘাত লাগে। ভূমি নিজে সব কষ্ট সহ্য করে ঝিনুকে রক্ষা করার চেষ্টা করে। আমি বলি তো ঠিকই আছে, আরো আমি থাকলে আরো দুইটা মারতাম ধরে, কি বলি। ঠিক সেই মুহূর্তে যোগী এবং তার অন্য ভাইয়েরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। যোগী আর তার ভাইদের দেখে হামলাকারীরা আতঙ্কে পালিয়ে যায়। তারপর ভাইয়েরা মিলে ঝিনু আর ভূমিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এরপর ঝিনুকে একা বসে থাকতে দেখা যায়। তখন বালি কাছে এসে বলে, দেখো ভূমি তোমার জন্য কত কিছু করলো, সব আঘাত নিজের গায়ে নিয়েছে, তোর গায়ে একটা আঘাতও লাগতে দেয়নি। ভাই এখন তো বুঝলি ওকে বিয়ে না করার জন্য আমাদের ওপর কতটা বিপদ নেমে আসছে। দৃশ্য বদলে যায়। ভূমি মন খারাপ করে দূরে কোথাও বসে আছে। ঝিনু আস্তে আস্তে তার কাছে যায়, শান্ত গলায় বলে, তুমি আমাদের 5 ভাইকেই খুব ভালোবাসো তাই না? এ কথা বলতে বলতে সে ভূমির আহত জায়গায় মলম লাগিয়ে দেয়। ঝিনু তখন বলে, আমি আর কোথাও যেতে চাই না, আমার গ্রাম আমার ভাইদের ছেড়ে শহরে গিয়ে সুখে থাকতে পারবো না আমি। ঝিনুর এই কথা শুনে ভূমি আর নিজেকে আটকাতে পারে না, সে ঝিনুকে কাছে টেনে নেয়। শেষ পর্যন্ত পরিবারের নিয়ম অনুযায়ী ঝিনু আর ভূমির বিয়ে হয়। বিয়ের পর ভূমি বাড়ির মধ্যে নিজের শ্বশুরের ছবির সামনে দাঁড়িয়ে আশীর্বাদ চায়। ঠিক তখনই গল্প আবারও ফিরে যায় অতীতের সেই ফ্ল্যাশব্যাকে। ভূমি তখন কাঁদছিল। যোগীর বাবা তাকে বলেছিলেন, তোর বাবার নাই রে মা, তোর চাচারা মেরে ফেলেছে। ভূমি ভেঙে পড়ে বলেছিল, আমি বিশ্বাসই করতে পারছি না, যাদের সামনে আমি বড় হয়েছি তারাই আমার বাবাকে খুন করলো, আমাকে একা করে দিল। যোগীর বাবা তখন শান্ত গলায় বলেছিলেন, মানুষ লোভের জন্য নিজের ভাইকেও মেরে ফেলে রে, তোর চাচারাও তাই করেছে। তোর বাবাকে তো বাঁচাতে পারিনি, তবে তোকে বাঁচিয়েছি। কিন্তু ভাবছি আমার নিজের 5 ছেলের কি হবে। এখন তারা মিলেমিশে আছে, কিন্তু যদি আলাদা আলাদা মেয়েকে বিয়ে করে, তারা আলাদা আলাদা সংসার করে, তখন তারাও জমি নিয়ে লড়াই করবে। আমাদের বংশের একটা প্রথা আছে, যদি 5 ভাই একসঙ্গে এক মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করে, তাহলে জমির ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা হবে না, তারা ভাইয়ের মতোই থাকবে। তুই কি পারবি আমার 5 ছেলের বউ হতে? তুই কি পারবি? আল্লাহ রে, তুই কি পারবি এই পরিবারকে এক রাখতে? ভূমি তখন চোখের জল মুছে দৃঢ় গলায় বলেছিল, চাচা আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার ছেলেদের কোনো ক্ষতি হতে দেব না, জীবন দিয়ে হলেও এই পরিবারকে রক্ষা করব। গল্প আবার বর্তমানে ফিরে আসে। ভূমি দাঁড়িয়ে আছে শ্বশুরের ছবির সামনে, আস্তে করে বলে, বাবা আমি তোমার কথা রেখেছি। আর এখানেই শেষ হয়ে যায় গল্পটা। হ্যাঁ ভাই, এতটুকু মোটিভেশনই যথেষ্ট ছিল। সম্ভবত যে লেখক এই গল্পটা লিখেছে সেও মনে হয় তার 5 ছেলেকে এরকমই কোনো আবাসিক হোটেলের মেয়ের সাথে বিয়ে দিয়েছিল, সেখান থেকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে হয়তো গল্পটা লিখেছে। সত্যি বলতে এরকম আজগুবি সিনেমা আমি আজ পর্যন্ত কল্পনাও করতে পারিনি কোনো সময়। যারা এসআর রোমানা চ্যানেলের ভিডিও দেখেন হয়তোবা তাদের এইসব সিনেমা পছন্দ হতে পারে, কিন্তু না ভাই, আমার দ্বারা এইসব সম্ভব না। কিন্তু সত্যি বলতে এই ধরনের বাজে সিনেমা আমার
বাকি জীবনে আমি কখনো এক্সপ্লেন করবো না। যাই হোক, কমেন্টে যত পারেন সিনেমার প্রডিউসারকে মন খুলে আদর যত্ন করতে পারেন। পরবর্তী থেকে এই চ্যানেলে অন্যান্য ভালো টপিকের ভিডিও আসবে, এই টপিকের ভিডিও অন্তত আসবে না, তাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।